নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবচেয়ে হৃদয়স্পর্শী, মনোগ্রাহী এবং ভালোবাসার অনুষ্ঠান নিয়ে ফিরে আসা ঠিক এই সময়, এই দিন জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার পক্ষে এবং জোড়াসাঁকো সাহিত্য পরিষদ কলকাতা আয়োজিত জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আজ কিন্তু আমরা সেসব বিশিষ্টজনেদের সঙ্গে পেয়েছি। তাদের সুকণ্ঠে কিন্তু আমরা গান, কবিতা, বাচিক শিল্পী যারা এবং আবৃত্তি অবশ্যই সব কিছু মিলে মিশে কিন্তু আজকে আপনাদেরকে আমরা সেইভাবে উপস্থাপিত করব। এবং আমার সঙ্গে যিনি রয়েছেন আপনাদের সেই বিখ্যাত মানুষ, আমাদের কবি, কথা সাহিত্যিক এবং আমার সহযোদ্ধা সঞ্চালক শঙ্কর হালদার। শঙ্করদাকে সঙ্গে পেয়েছি। শঙ্করদা, সুস্বাগতম এবং শুভ সন্ধ্যা। আজ কিন্তু আমরা কিন্তু কি গান, আজকে আমরা কি মালা গেঁথেছি এবং কবিতা, গান সবকিছু মিলেমিশে আড্ডা সব মানে একত্রিতকরণ আমরা আজকে করবো, সব মেলবন্ধনে কিন্তু আজকে আমাদের একটি সুন্দর অনুষ্ঠান এই পরন্ত বিকালে উপহার দেব। প্রথম আমরা কাকে পাচ্ছি? আমাদের মধ্যে যেরকম আছেন বিশিষ্ট বাচিক শিল্পী ডক্টর রুমা চট্টরাজ, তেমন আছেন বিশিষ্ট বাচিক শিল্পী আমাদের পরম শ্রদ্ধেয় দিদি ঝুমুর বোস, এবং আমাদের সাথে আছেন বিশিষ্ট কবি সোমা গাঙ্গুলি, আমাদের সোমাদি, এবং আমাদের সাথে আছেন জ্যোতিকাদি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জ্যোতিকাদি। এই চারটে মানুষকে আমরা আজকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে, আজকের পথ চলায় রবিবারের সন্ধ্যে 6টায়। আমরা কাকে দিয়ে প্রথম শুরু করবো? বিশিষ্ট জনেরা বসে রয়েছেন, সত্যি আমার আর কিছু বলার নেই। আমরা এতটা আমরা জ্যোতিকা দিকে দিয়ে শুরু করি। হ্যাঁ, জ্যোতিকা দি কি শোনাবে? আমি বসন্তের ঋতু পর্যায়ে বসন্ত গান দিয়ে আমরা গান দিয়েই শুরু করি। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, ও নীল দিগন্তে বসন্তে সৌরভে শিখা জাগলো, বসন্তে সৌরভে শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভে শিখা জাগলো, বসন্তে সৌরভে শিখা জাগলো, নীল দিগন্তে এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। সত্যি সত্যি বসন্তের যে পরিবেশ, হ্যাঁ বসন্তের যে পরিবেশ, এবং আমরা বসন্তের মধ্যে বিরাজ করছি এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ দিদি। ধন্যবাদ দিদি। জ্যোতিকা দি, তোমার সুকণ্ঠে এত সুন্দর আমরা গান শুনে সত্যি আমরা আপ্লুত। আর কিছু বলার নেই। আমরা এবার পরবর্তী একজন শিল্পীকে সঙ্গে পেয়েছি। না, আমাদের এবারে আমরা যাব দিদির কাছে যাইয়ে বরং ডক্টর রুমা চট্টরাজ। ডক্টর রুমা চট্টরাজ বিশিষ্ট বাচিক শিল্পী, দীর্ঘ বছরের তপস্যায় তিনি আছেন, আমাদের পরিবারের একজন। সত্যি আমরা গর্বিত।
দিদি আজকের আমাদের কি শোনাচ্ছেন? আমি পুরো বসন্তের উপর না হলেও বসন্তের একটু ছোঁয়া আছে, ওরকম একটা কবিতা বলবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা তো এখন আমরা তো বসন্তেই চলছি। হ্যাঁ আপাতত বসন্তে চলছি, তবে হ্যাঁ বসন্তের আনুষঙ্গিক তো সমস্ত চরিত্র মিলেই বসন্ত। বসন্ত মানে শুধু ফুল নয়, নদীও থাকবে, আমাদের বসন্ত সবটা আমাদের মিলিয়েই প্রিয় বসন্ত। ঋতু, কিছুক্ষণের জন্য সেই ঋতু। একদম। সেই শুরু করি আমরা তাহলে? চলি। হ্যাঁ দিদি। অবশ্যই। জ্যোতির্ময় কবি দেবেশ ঠাকুর। টুটু ঠাকুমার পোশাকের নাম যে জ্যোতির্ময়ী, নির্বাচনের দিন ছাড়া কেউই জানতো না। গ্রীষ্মের দুপুরের মতো শূন্য শিথির বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবী সকাল মুছে যায়, কেটে যায় কত নিস্তরঙ্গ ভোর। সাদা থান, সাদা সিথি, নগ্ন হাতে শ্বেত অন্ধকার, দিগন্ত সাদা কুয়াশা ভেজা জীবন। তবু টুটু ঠাকুমা রং ভালোবাসত। রঙের টানা ভরণ দেখে নিশ্চিন্তে বলে দিত, বোধহয় বর্ষা এসে গেল। পলাশের প্রথম কুড়ি ফোটার আগেই জানিয়ে দিত, ফাগুন আসছে পিচকিরিতে রং ছুটিয়ে। এমনই মনোরম একজোড়া চোখ ঠাকুমার। ওপাড়া থেকে নন্দু এসে বসত ঠাকুমার দাওয়ায়। অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো এলো চুল। নন্দু জানতে চাইত, অশোকের কুড়ি ধরেছে ঠাকুমা? গন্ধ পাচ্ছি যেন আকাশের রামধনু নেমেছে মহুয়া বনের দিগন্তে। কৃষ্ণচূড়ার ডালে বসেছে সেই পথ ভোলা নীলকণ্ঠ পাখি। নন্দু গান শোনাতো ঠাকুমাকে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ঠাকুমা ভাসত চোখের জলে। আলোক ধারা যে চোখেও দেখলি না বাপ, দেখলি না কালো মেঘের কোলে সাদা বক ভেসে গেলে তুলি খুঁজে পান না যামিনী রায়। নন্দু জেদ করত, এবার দোলে কিন্তু একটা পিচকিরি কিনে দিতে হবে। সে না হয় দিলাম, রং দিবি কাকে? তোমাকে রঙে রঙে ভিজিয়ে দেব তোমাকে। দোলের পিচকিরি কিনতে গিয়ে ঠাকুমা চোখ দুটো দান করে এলো, যেন তার মরণের পর এই চোখে রং দেখে নন্দু। জায়রা বলে, করছো কি? পরজন্মে যে কালো হয়ে জন্মাবে, কানা হয়ে জন্মাবে। টুটু ঠাকুমার হাসিতে ঝিলিক মারে রং বাক্সর পৃথিবী। তারপর অনেকগুলো দিনের পর নন্দু পুটু ঠাকুমার চোখে আকাশ জুড়ে রামধনুর খেলা দেখে, আর পরন্ত বিকেলের নিকেল করা মোমবাতির রং। বলতে ভুলে গেছি, এখন ওকে নন্দু বলে ডাকলে খুব রাগ করে। নন্দু কেন জানো না আমার নাম কি? জ্যোতির্ময়। নমস্কার। রুমালি অসাধারণ একটি আমরা কবিতা শুনলাম, খুব সুন্দর তার কণ্ঠে। আমরা এবার পরবর্তী আবার শিল্পীকে সঙ্গে পাবো। এবার আমরা কাকে পাচ্ছি সঙ্গে? আজকের আমাদের মধ্যে পেয়েছি সোমা গাঙ্গুলি, বিশিষ্ট কবি সোমা গাঙ্গুলি। দীর্ঘ বছর ধরে তিনি সাহিত্যের পরিসরে আছেন, দীর্ঘ বছর ধরে লেখালেখির পরিসরে আছেন। আমাদের পরিবারে তাকে পেয়ে জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার পরিবারে সত্যি আমরা গর্বিত, সম্মানিত। আজকের জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায় যে আমরা বসেছি, চ্যানেল ভিশন, অসংখ্য ধন্যবাদ চ্যানেল ভিশনকে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং পৃথিবীর কোনায় কোনায় যে সমস্ত সাহিত্যপ্রেমী বন্ধুরা আছে, আমাদের জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার যেটা মূল উদ্দেশ্য, যে প্রত্যেককে এক সাথে নিয়ে পথ চলার যে শৈলী বা কৌশল বা শপথ, সেই শপথেই আমরা এগিয়ে চলি। আমাদের জোড়াসাঁকো যে বিশ্ব সাহিত্য সভা, সেই বিশ্ব সাহিত্য সভার বাঙালির 12 মাসে 13 পার্বণ শুধু নয়, আমাদের প্রায় 14টা অনুষ্ঠানও সারা বছরে হয়। যাই হোক, আমাদের মধ্যে যে সমাধি আছেন, দীর্ঘ বছরের পথ চলা একটা মানুষ, আমাদের পরিবারের বিশিষ্ট একজন সমাধি, সোমা গাঙ্গুলি, বিশিষ্ট কবি। তাহলে এখন আমরা শর্মিষ্ঠা সমাধির কাছে ঢুকছি। তাহলে সমাধির কবিতায় আমরা সমৃদ্ধ হতে চাই। হ্যাঁ, আমার কবিতাটা আমার নিজেরই লেখা। হ্যাঁ, অবশ্যই কবিকে পেয়েছি, স্বরচিত কবিতা শুনবো না, এটা তো হতেই পারে না। আমি সেই মেয়ে,
আমি সেই নারী যাকে আপনি পথে ঘাটে রোজ দেখেন। আমি সেই নারী যার জন্ম হয়েছে মর্তে। নাম তার দুর্গা, কালী, চামুণ্ডা। যার দুই হাত অনবরত কর্মে ব্যস্ত থাকে, পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে। আমি সেই নারী যাকে আপনি প্রতিদিন আপনার লালসিত চোখে দামি খাটে শুয়ে স্বপ্ন দেখেন। আমি সেই মেয়ে যাকে কখনো চা বাগানে কিংবা বস্তিতে দেখেন দিনের আলো। আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোনে কলসি মাথায় জল আনতে দেখেন, আবার রাতেই তাকে দেখেন আপনার শয্যায়। একটা কবিতা যেটা আমরা শুনলাম, আর একটা ছোট্ট কিছু শোনাবেন দিদি? হ্যাঁ, একটা শোনাচ্ছি। আর একটা ছোট্ট শুনবো। এই যে সমাজের যে একটা দৃশ্য সমাজের দিদি যেটা তুলে ধরলেন, যে সমাজের আদি দৃশ্য, আদি যে ছবি, যে সমাজের, কবির চোখে সেটা বাদ যায়নি, কবির চোখে সেটা ধরা পড়ে এবং সেভাবেই দিদি তুলে ধরলেন। আমাদের পরবর্তী নিবেদনে কি যাচ্ছেন দিদি? বসন্ত। বসন্ত। আমরা তো বসন্তেই আমরা আছি। বসন্তেই আছি। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ। কুহু কুহু কোকিল ডাকে, গাছে গাছে পলাশ ফোটে, রাঙিয়ে দিয়েছে গ্রামকে। শীত চলে গিয়ে বসন্ত এসে গেল, শুধু তুমি এলে না। তোমার হাতে মাখবো আবি, ভেবেছি কতকাল, ভাবনা শুধু ভাবনাতেই রয়ে গেল এতকাল। আকাশেতে সাদা মেঘ করে খেলা, আমার মনের রং এতে স্বপ্নে ভরা। বছর বছর হয় দোল উৎসব, আমি অংশ নিতে পারি না কেবল তোমার না থাকায়। মনের মধ্যে ব্যাকুলতা বাড়ে, তা দেখি সব। বাহ, বসন্তের যে সত্যি সত্যি যে আকুতি দেখতে পাচ্ছে না, তার যে চিত্র, তার যে ছবিটা, সেটা কবিতার মধ্যে উঠে এসেছে। কবিতার মধ্যে দিদি তুলে ধরেছেন। অসাধারণ। সুমাদি, অনেক ধন্যবাদ। আরো তোমার আমরা কবিতা যাতে পাই, একদম। সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে আবার আমরা এগিয়ে চলবো। আমরা টাইম থাকলে আর একটা কবিতা শুনিয়ে দিই। আমরা আরেকটা কবিতায় তাহলে চলে যাই। হ্যাঁ, খুব ছোট্ট, কেননা আমাদের সুমাদি। সাদা কাগজ। আমি পুরোটাই সাদা কাগজ ছিলাম। অনেক ভরসা ও বিশ্বাস করে তোমার হাতে তুলে দিয়েছিলাম আমাকে আঁকতে। তুমি আমাকে আঁকতে পারোনি, তোমার রং তুলিতে ছিল না ভালোবাসার কোনো ছোঁয়া। তুমি এঁকেছিলে কিছু কদাকার লাইন, যা আজ সমাজের কাছে আমাকে করেছে কলঙ্কিত, অপ্রিয়। তুমি আমার অন্ধবিশ্বাসের সুযোগ নিয়েছ বারবার, প্রতিবারই আমি ঠকেছি তোমার ছলনার কাছে। চাইলেই তুমি পারতে সুন্দর একটা আকাশ আঁকতে, সেই আকাশে থাকতো শুধু তোমার আমার ভালোবাসার ক্যানভাস। বাহ, ছোট্টর মধ্যে খুব সুন্দর, সত্যি। হ্যাঁ, অসাধারণ, অসাধারণ। সত্যি তাই। এইভাবেই আমাদের মনে হয় পথ চলা। প্রত্যেকজন বিশিষ্ট জনেদের তাদের এত মানে প্রতিভা, সেই প্রতিভাকেই আমরা কিন্তু তুলে ধরি এইভাবে। জোড়াসাঁকো আড্ডা শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ নেই, সবাইকে নিয়ে একই ছাদের তলায় তাদের অসাধারণত্বগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এইভাবে। তা আপনাদের মধ্যেও যদি এরকমই সুপ্ত প্রতিভা থাকে, তাহলে একদম দেরি করবেন না, আসুন না আমাদের সঙ্গে একসঙ্গে মিলে মিশে আমরা আপনাদের প্রতিভাকে তুলে ধরি এবং দূর দূর প্রান্তে পৌঁছে দিই। অবশ্যই আমরা আবার কিন্তু কবিতায় চলে যাব। সম্পূর্ণ এই যে জোড়াসাঁকো আড্ডা, জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা, শুধু আড্ডা, আড্ডা কথাটা যেন মনে হয় যেন সবাই মিলে একত্রিত হওয়া, ভালোবাসা, আবেগ, অনুভূতি সবকিছুকে মনে হয় উজাড় করে দেওয়া যায়। এই যে একটা ছোট্ট অনুভূতি, ছোট্ট অভিজ্ঞতা আমরা যদি একটু শুনি। বিষয় হচ্ছে 2006 সালে আমাদের এই জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার প্রতিষ্ঠা লাভ করেছিল, বা জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার জন্ম হয়েছিল 2006 সাল থেকে। ভাবধারায় যেটা আমার ছিল মূলত, সেটা হচ্ছে যে কবিগুরুর যে বিশ্বভারতী শান্তিনিকেতন, শান্তিনিকেতনে কবিগুরু যেটা চেয়েছিলেন যে প্রত্যেকটা ভাষাভাষীর মানুষকে একটা ছাতার তলায় নিয়ে আসতে, সেই যে ধারাবাহিকতা তিনি রেখে গেছিলেন। যখন মাটির রাস্তা, গরুর গাড়ির রাস্তা, যখন কাদা মাড়িয়ে যেতে হচ্ছে, গরুর গাড়ির চাকা আটকে যাচ্ছে, সেই সমাজ ব্যবস্থায় বা সেই পরিবেশ পরিস্থিতিতে বিশ্বকবি ওরকম একটা চিন্তা ভাবনা করেছিলেন। আজকের দিনে আমরা শুনি বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, কিন্তু ওই প্রণম্য মানুষ ঠিক তখন তিনি গ্লোবালাইজেশনের জন্ম দিয়ে গেছিলেন বিশ্বভারতীর মধ্য দিয়ে, শান্তিনিকেতনের বিশ্বভারতীর জন্ম দিয়ে। আমাদের সেটা মাথায় ছিল বরাবরই যে আমরা
এমন কিছু কাজ করব ঠিক একই রকম ভাবে কবিগুরুর ভাবধারাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্বের সমস্ত ভাষাভাষী মানুষকে একটা মঞ্চে আনতে পারি। তখন তো আমাদের ফেসবুক ছিল না, এত ইলেকট্রনিক বা ডিজিটাল মিডিয়া ছিল না, যার মাধ্যম দিয়ে আমরা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যেতে পারি, যেটা আমরা আজকে পেয়েছি। যে জন্য আমরা জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার যে 2006 সালে জন্ম হলো, এই জন্মের পেছনে একটা অনেক বড় ইতিহাস আছে, অত্যন্ত অক্লান্ত পরিশ্রম আছে। সেই পরিশ্রমের কারণে কিন্তু আজকে পৃথিবীর সমস্ত দেশের মানুষ আমাদের অনলাইনে থাকতে পারেন, পৃথিবীর সমস্ত দেশের মানুষ। এবং ওই বাঙালির 12 মাসে 13 পার্বণের মতো আমাদের কিন্তু প্রায় 14টা অনুষ্ঠান আমাদের মঞ্চে, কি ঝুমুর দি তাই কিনা? হ্যাঁ রুমাদি, আমাদের 14টা অনুষ্ঠান প্রায় আমাদের হয়ে যায় সারা বছরে। মানে বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, সেটা সার্থকতায় আমরা পৌঁছতে পেরেছি। সারা বছরে আমরা 14টা অনুষ্ঠান প্রায় করি, এবং এই অনুষ্ঠানের পিছনে যে অক্লান্ত পরিশ্রম থাকে, যেমন আমার সহ যোদ্ধা হিসাবে যাকে আমি পেয়েছি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ সম্পাদক তাপস বোস, তিনি একাধারে যেমন একজন বিশিষ্ট শিল্পী, অসম্ভব ভালো আঁকেন, ঠিক সেরকম ভাবে এই সংগঠনকে কাঁধে করে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা তার কাছ থেকে আমরা শিখি। আসলে এইসব বিশিষ্ট জনদের না পেলে মনে হয় একদম ঠিক, একটা সুন্দর জায়গায় পৌঁছানো যায় না। আসলে এইভাবেই মনে পথ চলা। আমার মনে অক্লান্ত পরিশ্রম, তার মধ্যে মেধা, তার মধ্যে সাহিত্য অনুরাগী, সব মিলে মিশে যেন এক হয়ে যায় কখন। সেইভাবে কিন্তু আমরাও চলছি সাহিত্যের আড্ডা। আমাদের এই যে সাহিত্যের আড্ডার পাশাপাশি আরো কিছু মানুষের নাম, তবে কিছু মানুষের একেবারেই কড়া প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন যে তাদের নাম আমরা কোনো সময় করব না। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো আর কি, তারা সবসময় মানে সামনে আসেন না, পিছনেই থাকেন। তাদের নাম আমি করতে পারছি না, কিন্তু আরো যে দুজন অক্লান্ত পরিশ্রম করেন, হ্যাঁ তারা অদৃশ্য, কিন্তু আরো যারা মঞ্চে আসেন বা যাদের সাথে আমরা কাজ করি বা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান, যেরকম তাপসী বোস, আমাদের তাপস বোস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির স্ত্রী, তাপসী বোস তিনি কিন্তু আমাদের ট্রেজারার। সংগঠনের হিসাব নিকাশ এতটুকু যেন না ত্রুটি হয়, সাংগঠনিক যে ব্যাপারগুলো সবকিছু নজর রাখেন। এবং আমার মিসেস অতসী হালদার, ও তো 1984 থেকে রিসাইটেশনে আছে, শ্রুতি নাটক রিসাইটেশন শেখায়, ওর স্কুল সহজ পাঠ। এই যে মানুষগুলোকে আমরা পেয়েছি, যে প্রতিটি বিষয়ে পাশে থেকে কাঁধে কাঁধ দিয়ে এগিয়ে নিয়ে চলা, আমি একাই তো একটা সংসার হয় না। এই যে দিদিরা আজকের বসে আছেন, সোমা গাঙ্গুলি বিশিষ্ট কবি, যুথিকা মুখার্জি, ডক্টর রুমা চট্টরাজ এবং ঝুমুর বোস, এই যে প্রত্যেকটা মানুষকে আমরা যেটা পাশে পেয়েছি, এতে সত্যি তো আমরা গর্বিত এবং প্রাণিত, কি দিদি তাই কিনা? হ্যাঁ, আমরা প্রত্যেকে একই ছন্দে, হ্যাঁ, এবং এই মানুষগুলো কিন্তু আমাদের পরিবারের সেই প্রথম দিন থেকে প্রায় যুক্ত, এবং আমাদের সাথেও তারা একই রকম ভাবে সাহিত্যের সেবায় শপথ নিয়ে আমরা এগিয়ে যাব জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায়। হ্যাঁ, তাহলে শর্মিষ্ঠা, তবে শর্মিষ্ঠা এটাও ঠিক, তোমাকে যে আমরা পেয়েছি এরকম ভাবে আমাদের পাশে থেকে সঞ্চালনার যে জায়গাটা তুমি যে এগিয়ে নিয়ে যাচ্ছ, আমিও গর্বিত যে আপনাদের সঙ্গে একইভাবে একই জায়গায় থেকে সঞ্চালনার দায়িত্ব নিয়েছি। সত্যি এটা আমার জন্য নয়, এটাও আমার কাছে একটা গর্ব, অহংকারের জায়গা। সত্যি আমরা গর্ব নিয়ে থাকবো, কিন্তু অহংকার নিয়ে কেউ থাকবো না। শর্মিষ্ঠা, তাই কিনা? আমরা গর্বটাই, গর্বিত আমরা। পরবর্তী শিল্পীর কাছে এই সম্বন্ধে জানবো। তাহলে আমরা বাচিক শিল্পী ঝুমুরদির কাছে যাই। হ্যাঁ, ঝুমুর বসু, ঝুমুর বোস। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। ওহো, অসাধারণ। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে তোমার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবি দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত।
মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ, সত্যি তাই, মঞ্চমতি সত্যি অসাধারণ। সত্যি কবিগুরুর লেখা, বাবারে বাবা, মানে প্রণাম। মানুষ কোথায় যেন মানে আমাদের গণিত অন্তরে মানুষ অন্তঃস্থলে নয়। যেন সেটা পৌঁছে যায়। হ্যাঁ, প্রাসঙ্গিক ছোট্ট কবিতা বলবো। ছোট্ট করে। আচ্ছা। অভিযোজন, কবি দিধিতি চক্রবর্তী। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক। এবার মেয়ে শরীর ভাঁজে গোটা 10 অস্ত্র রাখ। পায়ে ঝুমুর মল্লা পরে জুতোর নিচে পেরেক থাক। বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধ তাতর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। ঘরে ঘরে মনীষা আমার, নিষ্বুঝি এই সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। ধন্যবাদ দিদি। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। এইভাবেই আমাদের পথ চলা। প্রত্যেক রবিবার সন্ধ্যে 6টায় কিন্তু আবার আমরা ফিরে আসছি আরো আরো অনেক নতুন প্রতিভাকে সঙ্গে নিয়ে। সত্যি ভালো লাগবে আপনাদের এই ভালোবাসা, আপনাদের আবেগ, আপনাদের অনুভূতি এবং সকল সাহিত্য প্রেমী সকল মানুষদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের পথ চলা। আমরা সম্মান জ্ঞাপন করব আমাদের জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে, তাদেরকে আমরা সম্মান তুলে দেব। অনেক ধন্যবাদ ডক্টর রুমা চট্টরাজ, রুমাদিকে, হ্যাঁ, জোড়াসাঁকো সাহিত্যের আড্ডার পক্ষ থেকে আমাদের কবি সাহিত্য উপহারটা উপহারই হয়, হ্যাঁ, স্মৃতিতে রাখার জন্য আমাদের, হ্যাঁ, একদম আমরা তুলে দেব। হ্যাঁ, আমরা আমাদের জোড়াসাঁকো ঝুমুর দি, সাহিত্যের আড্ডার হ্যাঁ, বিশিষ্ট আরেকজন জনকে সঙ্গে পেয়েছি। হ্যাঁ, বাচিক শিল্পী ঝুমুর বসু। ঝুমুর বসুকে, ঝুমুর দিকে আমরা সম্মান তুলে দিলাম। অনেক ধন্যবাদ। এবং এবারে আমরা হ্যাঁ, আমি একটু তুলে দিই। হ্যাঁ, তুমি একা কেন এটা নেবে, আমিও একটু শেয়ার করি। অবশ্যই। হ্যাঁ, এবারে বিশিষ্ট কবির হাতে তুলে দিচ্ছি সোমা আমাদের গাঙ্গুলি। সোমা গাঙ্গুলি, বিশিষ্ট কবি। ধন্যবাদ দিদি। ধন্যবাদ। স্মৃতিতে তো কিছু একটা না থাকলে ভালো লাগে না সবারই, সেজন্য। এবং আমরা জ্যোতিকাদির হাতে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জ্যোতিকাদির হাতে আমরা হলাম। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই, কেননা আমাদের এই একটি সুযোগ করে দেওয়ার জন্য। এবং শর্মিষ্ঠা, অবশ্য করেই শর্মিষ্ঠা আমাদের পাশে আছে, আগামী দিনে থাকবে এবং থাকবেই। তার জন্য অপেক্ষা করতে হবে। প্রত্যেক রবিবার সন্ধ্যে 6টায় আবার আমরা ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।